Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. ICDS এর পেপার 3 যে মক টেস্ট দিয়েছিলাম আমি মক টেস্ট 1 তার সলিউশনের কিছু অংশ তোমাদের বাকি ছিল সেই অ্যানসারগুলোই দিয়ে দেবো এখন। তো এটা পার্ট 2তে আমরা 2 মার্কসের অ্যানসারগুলো শুধু করব এবং তার আগে তোমাদের পার্ট 1-এর একটা কোশ্চেনে একটু ডাউট রয়েছে তোমাদের অনেকের। হ্যাঁ, কোশ্চেনটা একটু ফল্টও রয়েছে আমি বলবো, সেই কোশ্চেনটা ডিসকাস করব এবং এর সাথে আর একটা জিনিস আমি বলে নিই, যেটা আমার নেক্সট ভিডিও আনবো যেটাতে, সেটা তোমরা পড়ে আসবে। সেটা কি জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা সংবহনটা পড়বে, যেহেতু তোমাদের নিউট্রিশন থেকে কোশ্চেন আসবে বেশি। তো নেক্সট ভিডিওতে আমি সংবহনের ওপরে র্যাপিড টেস্ট, র্যাপিড টেস্ট মানে শর্ট কোশ্চেন প্রচুর থাকবে, সেই কোশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে আসবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, মানে বলতে পারো লাস্ট মিনিট সাজেশন টাইপের। সেগুলো তোমরা বাড়ি থেকে যদি পড়ে তারপরে ভিডিওটা অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের দেখবে প্রিপারেশনটা অনেকটা ভালো হবে। তো পরের দিন সংবহনটা তোমরা পড়ছো, ঠিক আছে? আমি কালকে সংবহন রিলেটেড সব শর্ট কোশ্চেন দিয়ে দেবো। তো দেখে নাও এখানে যেটা রয়েছে, যে কোশ্চেন নাম্বার 1-এর ডি, এইটাতে একটু প্রবলেম কি ছিল, প্রবলেমটা হচ্ছে যদি এখানে যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যেত সান্দাকফু, এবং সেটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনও হতো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারও হতো, ঠিক আছে? বাট এখানে যেটা লেখা ছিল ওয়েস্টার্ন প্লেটিউ, তাই তো? ওয়েস্টার্ন প্লেটিউ কথাটা যদি উল্লেখ করে, অ্যাকচুয়ালি সেটা কোশ্চেন আসেও না খুব একটা, মানে ভালো কোশ্চেন নয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন বলা যাবে সেটাকে। সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু যে সিংহটা রয়েছে সেটার হাইটও দেখবে অনেকটাই কম, তো সেখান থেকে কোশ্চেন আসে না খুব একটা। এটা যদি কোশ্চেনটা অ্যাকচুয়ালি সবসময় তো আমার টাইপিংটা দেখা সম্ভব হয় না, টাইপিং চেক করা সম্ভব হয় না, আমিও সবসময় করি না এগুলো টাইপিং। তো হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ, যদি নর্দার্ন প্লেটিউ কথাটা উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু কোশ্চেনটা ঠিক হতো, ঠিক আছে? ওয়েস্টার্ন বলার জন্য এখানে তোমাদের অনেকের কনফিউশন হচ্ছে, এবং সত্যি ওয়েস্টার্ন বললে কিন্তু সান্দাকফু অ্যান্সারটা হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে অযোধ্যার গোর্গাবুরু সিংহ, ঠিক আছে? তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আমি অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে এটা করেছো, তো তাদেরকে আমি অ্যান্সার দিইনি, কারণ অনেকে আগের এই ভিডিওটা দেখেছো, আমি যদি তাদের কয়েকজনকে অ্যান্সার দিই তাহলে সবার এটা দেখা হবে না, সেই জন্যই। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ বিএমআর। এই হোয়াট ইজ বিএমআর এটা আমি দেবো, এটা তোমাদের মেন কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাবে। দেখো তার আগে দেখে নিই, রাইট দ্য নেমস অফ ওয়াটার সলিবল ভিটামিনস। ওয়াটার সলিবলস মানে জলে দ্রাব্য ভিটামিন। জলে দ্রাব্য ভিটামিন কি হয়ে যাবে, একটা হয়ে যাবে ভিটামিন বি কমপ্লেক্স, আর একটা হয়ে যাবে কি ভিটামিন সি, ঠিক আছে? ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, শুধু ভিটামিন বি লিখবে না, ঠিক আছে? নেক্সট দেখো, হোয়াট ইজ বিএমআর। এই কোশ্চেনটা আমি আপাতত বেঙ্গলিতে দিচ্ছি, কয়েকদিন পরে আমাদের ওয়েবসাইটে আমি কোশ্চেন অ্যান্সারগুলো তো ওখানে দিয়েই থাকি ম্যাক্সিমাম টাইম, তো ওখানে আমি দিয়ে দেবো, এবং সেখানেও এই মক টেস্টের অ্যান্সার হিসাবেই থাকবে। তো সেইখান থেকে তোমরা কিন্তু হোয়াট ইজ বিএমআর এটার ফুল অ্যান্সারটা তোমরা ইংলিশে পেয়ে যাবে, ঠিক আছে? তো ওয়েবসাইটটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে সাবস্ক্রাইব করবে, দেন নোটিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে নেবে ইমেল আইডি দিয়ে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনও চলে যাবে। তো দেখো এখানে হোয়াট ইজ বিএমআর, বিএমআর এর ফুল ফর্ম কি, বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে? বেসাল মেটাবলিক রেট এটা হয়ে যাবে, বা মৌল বিপাক হার, কোনো জায়গায় মৌল বিপাকীয় হারও লেখা থাকতে পারে কোনো বইতে, সেটাও কিন্তু ঠিক। তো এটা কি, খাদ্য গ্রহণের মানে বলা যেতে পারে সুস্থ স্বাভাবিক অবস্থায় সঠিক পরিমাণ খাদ্য গ্রহণের পর সম্পূর্ণ দৈহিক ও সুস্থ স্বাভাবিক বললাম মানে বুঝতেই পারছো, কোনো রোগ ঠোক নয়, এমনি সুস্থ অবস্থায়, মানসিক বিশ্রাম অবস্থায় প্রতি বর্গমিটার দেহতলে
জন্য প্রতি ঘন্টায় ন্যূনতম যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকেই বিএমআর বলা হয়। আর এটা বিএমআর, এই জিনিসটা কিন্তু মনে রাখবে, বিএমআর কোন এককে ক্যালকুলেট করা হয়? কেসিএল, কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি ইউনিটে বিএমআর ক্যালকুলেট করা হয়। এবং বলা হয় যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের বিএমআর এর মান হওয়া উচিত 45 to 48 কিলো ক্যালোরি, ঠিক আছে, প্রতি বর্গ মিটার দেহতলের জন্য। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ অ্যালয়? হোয়াট ইজ অ্যালয় দেখতেই পেরেছো, এখানে কি আছে, দুই বা ততোধিক ধাতু, মানে দুটো ধাতু হতে পারে, অথবা এক বা একাধিক ধাতু ও অধাতু, মানে একটা ধাতু একটা অধাতু থাকতে পারে, এইসবের মিশ্রণে যে সমসত্ব, মানে দুটো মিশে গিয়ে একদম সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারে বা অসমসত্ব মিশ্রণও তৈরি করতে পারে। তৈরি করার ফলে যেটা উৎপন্ন হবে সেটা যদি একটি একক ধাতুর মতো আচরণ করে, মানে তার মধ্যে আর দুটো ধাতুর গুণ বর্তমান থাকবে না, দুটো মিশে একটা নতুন ধরনের গুণ তার মধ্যে তৈরি হবে, তাকেই বলা হচ্ছে সংকর ধাতু, ঠিক আছে, বা অ্যালয়। এবার অ্যালয়ের এক্সাম্পল, অ্যালয়ের এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো আমি যেমন দিয়েছি যে দুই বা ততোধিক ধাতু, তাহলে আমি একটা ধাতু ওরিয়েন্টেড এক্সাম্পল দিয়ে দিই। ধাতু ওরিয়েন্টেড এক্সাম্পল হয়ে যাবে কপার ও জিঙ্কের সংকর ধাতু হলো পিতল, একটা এক্সাম্পল হয়ে যাবে। তারপর যেমন ধাতু ও অধাতু যদি বলো, সেটা হচ্ছে লোহা ও কার্বনের ধাতু, দেখো কার্বনটাকে এখানে অধাতুর মধ্যেই পড়ে যাচ্ছে, তাই লোহা ও কার্বনের অধাতু সংকর হচ্ছে, ধাতু সংকর হচ্ছে ইস্পাত, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ আইসোটোপ? আইসোটোপ কি বা আইসোটোপ কাকে বলে? একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক যদি একই থাকে কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকায় তাদের ভর সংখ্যা আলাদা হয়, তাহলে তাদের পরস্পরকে আইসোটোপ বলে। মনে রাখবে কি করে, দেখো আইসোটোপ কিসের সাথে কম্পেয়ার হচ্ছে, টুপি, তাই তো। মনে করো তিনজন রয়েছে, তারা একই ধরনের পোশাক পরেছে, বাট তাদের মাথায় যে ক্যাপটা সেটা আলাদা আলাদা রকম পড়েছে। তো কীরকম দেখতে হবে তারা? ধরে নাও হাইড্রোজেন রয়েছে, আমি এখানেই লিখছি, তিনটে হাইড্রোজেন রয়েছে। যদি কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা এমনি নর্মাল যদি পর্যায় সারণী যদি পড়ে থাকো, তাহলে দেখবে পর্যায় সারণী প্রথম মৌল যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে প্রথম মৌল, তার মানে এর পরমাণু ক্রমাঙ্ক 1, তার মানে এর পায়ের গোড়ায় সবসময় কি থাকবে, 1 থাকবে। আর মাথায় প্রথমটার 1 হয়ে যাবে, তারপরটা 2, তারপরটা 3। কেন হচ্ছে? কারণ এদের নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য, ঠিক আছে। প্রথমটাকে বলা হয় প্রোটিয়াম, পরেরটাকে বলা হচ্ছে ডয়টেরিয়াম, এটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম, আর এটা ট্রিটিয়াম, ঠিক আছে। নামগুলো না দিতে পারলেও অসুবিধা নেই, তোমাদের জাস্ট এখানে বলেছি আমি আইসোটোপ কাকে বলে, তো আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, লিখতে পারলে খুব ভালো। নামগুলো আবারও বলে দিচ্ছি, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ রাইট টু ডিফারেন্স বিটুইন ভেন অ্যান্ড আর্টারি? ভেন অ্যান্ড আর্টারি মানে শিরা ও ধমনীর মধ্যে দুটি পার্থক্য লেখা আছে। তো এখানে দুটো পার্থক্য আমি দিয়ে দিয়েছি, দেখো এই দুটোই বেশিরভাগ সময় লেখা হয়। তো শিরার প্রাচীর পাতলা হয়, গহ্বর বড় হয়, আর কপাটিকা যুক্ত থাকে। আর দেখো ঠিক উল্টোটা, ধমনী ঠিক উল্টো, মানে এটা যেমন প্রাচীর পাতলা, আর এটা হচ্ছে প্রাচীরটা কি পুরু, মানে বেশ পুরু হয়। আর এটা গহ্বর বড়, এটা গহ্বর ছোট, কপাটিকা যুক্ত, আর এটা কপাটিকা বিহীন। পার্থক্য বলেছে যেহেতু। মেন বিষয়টা কি? মেন বিষয় হচ্ছে শিরা রক্ত জালক থেকে উৎপন্ন হয়, শেষ হয় কোথায়? হৃৎপিণ্ডে, ঠিক আছে। আর ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, রক্ত জালকে গিয়ে শেষ হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, what do you understand by the term holozoic nutrition and holophytic nutrition? হলোজৈক পুষ্টি এবং হলোফাইটিক পুষ্টি বলতে কি বোঝো? প্রথমে হলোফাইটিক বলে নিই। হলোফাইটিক হচ্ছে উদ্ভিদের পুষ্টিকে বলা হয় হলোফাইটিক পুষ্টি, যে পুষ্টি পদ্ধতিতে তরল ও গ্যাসীয় অবস্থায় খাদ্য উপাদান গৃহীত হয়ে নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ ও আত্তীকরণ। তার মানে উদ্ভিদ পুষ্টি কিন্তু দুটো পর্যায়ে, সংশ্লেষ এবং আত্তীকরণ। এখান থেকে যদি পার্থক্য লিখতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা লিখবে যে উদ্ভিদ পুষ্টি দুটি পর্যায়ে, সংশ্লেষ ও আত্তীকরণ। সেরকমভাবে প্রাণী পুষ্টির যে পর্যায়গুলো রয়েছে সেটা বলবো, খাদ্য গ্রহণ, শোষণ,
সংশ্লেষ, আত্তীকরণ, বহিষ্করণ, এগুলো। তো হলোফাইটিক পুষ্টি বলা হচ্ছে যাদের দেহে সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন হয়। এক্সাম্পল তো হয়ে যাবে সবুজ উদ্ভিদ। হলোজৈবিক পুষ্টি যে পুষ্টি পদ্ধতিতে কঠিন ও জটিল খাদ্য, তার মানে বুঝতেই পারছো হলোফাইটিক পদ্ধতিতে কি হয়, সরল খাদ্যের সংশ্লেষণ হয়, আর হলোজৈবিক পুষ্টিতে কি হয়, কঠিন ও জটিল খাদ্য। এটাও কিন্তু আর একটা পার্থক্যর মধ্যে ঢোকাতে পারো। আর এখানে কি কি দেখো, খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। অনেক জায়গাতে খাদ্য গ্রহণ কথাটা মেনশন করা থাকে, আবার অনেক জায়গাতে থাকে না। কিন্তু যদি যদি মাধ্যমিক লেভেলের বই দেখো, সেক্ষেত্রে কিন্তু খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এই সবগুলো রয়েছে। কিন্তু যদি একটা হাই স্ট্যান্ডার্ডের বইতে দেখো, সেখানে বলা হয় খাদ্য গ্রহণটাকে কিন্তু পুষ্টির মধ্যে ধরা হয় না, সেখানে পরিপাক থেকে স্টার্ট করা হয়। এবার তোমাদের যেটা ইচ্ছা সেটাই লিখবে। যেহেতু মাধ্যমিক লেভেল, আমি সাজেস্ট করব এখানে তোমরা এই পোর্শনে খাদ্য গ্রহণ কথাটা উল্লেখ করবে। খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ, ঠিক আছে। বহিষ্করণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। এক্সাম্পল হয়ে যাবে কি, প্রাণী পুষ্টি। ওকে, নেক্সট কোশ্চেনে চলো যাই। নেক্সট কোশ্চেনে কি আছে, নেক্সট কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে দেবে। রাইট টু অবজেক্টিভস অফ আইসিডিএস স্কিম। আইসিডিএস স্কিমের উদ্দেশ্য কি? তো এটা তোমরা তোমাদের মতো অ্যান্সার দাও। তোমরা যেহেতু আইসিডিএস স্টাফস, আইসিডিএস ক্যান্ডিডেটস, তো আমি বলবো এটা তোমরা ভালো অ্যান্সার দেবে। তো দেখি কি কেমন অ্যান্সার দাও। তো যার অ্যান্সারটা সব থেকে বেশি ভালো হবে, আমি তার অ্যান্সারটাকে কমেন্ট সেকশনে পিন করে দেবো। তোমরা পরে আর একবার এসে যার যেটা মনে হয় সেটাই লেখো কমেন্ট সেকশনে। পরে একদিন বা দুদিন পরে এসে একবার চেক করে নেবে যে কোন অ্যান্সারটা সব থেকে বেশি ভালো হয়েছে, ঠিক আছে। আমি কারোর উপর চাপিয়ে দিতে চাই না। এক্ষেত্রে দেখো অনেকগুলোই বেনিফিটস রয়েছে বা অবজেক্টিভস রয়েছে, তো সেটা আমি পার্টিকুলারলি উল্লেখ করে দিতে চাইছি না। দেখছি তোমরা দেখি আমি কি লেখো, আমি সেটাই দেখতে চাই যে তোমরা কোন জিনিসগুলোকে বেশি মেনশন করতে চাইছো। তারপরে রয়েছে রাইট টু সোর্সেস অফ ভিটামিন সি। ভিটামিন সি এর দুটো সোর্স জানতে চাওয়া হয়েছে। ভিটামিন সি এর দুটো সোর্স বলতে এখানে টক জাতীয় ফল হচ্ছে ভিটামিন সি। তুমি কমলা লেবু লিখতে পারো, যে কোনো লেবু, আনারস, এই জাতীয় জিনিস। এগুলো হচ্ছে উদ্ভিদ উৎস। প্রাণী উৎসের মধ্যে হচ্ছে বিশেষত যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে কড মাছের যকৃৎ নিঃসৃত যে তেল, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়। যদি মনে না থাকে কখনো কি ফলের নাম লিখবে, তাহলে লিখবে যে কোনো টক জাতীয় ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেমন বলে মেনশন করতে পারো। আর যদি মনে না থাকে, টক জাতীয় ফল বলে নিশ্চয়ই মনে থাকবে তোমাদের, আশা করি। তারপরে কোশ্চেন কি আছে, আচ্ছা তার আগে তোমরা জানো তো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। স্কারভি রোগ হলে দাঁত বা মাড়ি থেকে রক্ত পড়ে, স্কারভি রোগ, ঠিক আছে। তো আমি নেক্সট দিন কিন্তু সংবহন করাচ্ছি, তারপরে কিন্তু আমি ভিটামিনের ওপরে তোমাদের র্যাপিড ফায়ার টেস্ট নিয়ে আসবো, ঠিক আছে। তো চ্যাপ্টারগুলো পড়তে থাকো আর একবার করে। তারপরে কোশ্চেন কি আছে, ডিফাইন দ্য টার্ম ফুড চেন উইথ এক্সাম্পল। ফুড চেন দ্যাট মিন খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কাকে বলে এক্সাম্পল সহকারে লেখো। কয়েকদিন আগে আমি ইকোলজির প্রচুর কোশ্চেন দিয়েছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে গেলে তাড়াতাড়ি দেখতে পারবে, কারণ ভিডিওতে পরপর কোশ্চেন অ্যান্সার আসবে। তুমি ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটে গিয়ে পরপর স্ক্রোল করে দেখে নিতে পারবে, অ্যান্সারগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, রাইট দ্য লস অফ রিফ্লেকশন অফ লাইটস। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য আমার মনে হয়, বিকজ রিফ্লেকশন দিয়েছি আমি এখানে, আর ফ্রেশার্সদের কোশ্চেন কি ছিল, রিফ্র্যাকশন ছিল, মানে প্রতিসরণের সূত্র ছিল, আর আমি দিয়েছি প্রতিফলনের সূত্র। দুটোই পড়বে, প্রতিসরণটাও হয়তো চলে আসলো, বাট আমার মনে হয় রিফ্লেকশনটাই আসবে। তো দেখো এটার অ্যান্সার কি আছে, এটারও কিন্তু দুটো সূত্র প্রতিসরণের মতন। আমি যখন ফ্রেশার্সদের কোশ্চেনের সলিউশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম তোমাদের। এটার অ্যান্সার কি আছে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।
প্রতিসরণের সূত্র কি ছিল? আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, প্রতিফলনের জায়গায় কি ছিল? প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর, এখানে প্রতিফলক কথাটা রয়েছে আর ওখানে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর ছিল, সেম জিনিস। নেক্সট যে এই দুটোই লিখতে হবে, কিন্তু প্রথম সূত্র দ্বিতীয় সূত্র করে লিখতে পারো। আপাতন কোণ প্রতিসরণ কোণ পরস্পর সমান হয়, মানে আপাতন কোণ ও কথাটা মেনশন করো, বেটার হবে। আপাতন কোণ ও প্রতিসরণ কোণ পরস্পর সমান হয়, ঠিক আছে। যদি কেউ মনে হয় যে 2 মার্কসের ক্ষেত্রে না আরেকটু লিখবো বা অন্য কোনোভাবে মেনশন করব, সেক্ষেত্রে কি করবে, এইভাবে একটা দাগ দেবে, দিয়ে এখানটায় একটা রে টানবে, দেন এটা পুরোটা নিয়ে আসো, দেন এটা কেরম টানো, দেন এটা এইভাবে সরিয়ে দাও, ঠিক আছে। আর এখানটায় দিয়ে দাও আই, আর এখানটায় দিয়ে দাও আর, ঠিক আছে। আর এই যে এখানে লেখা হচ্ছে আপাতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, অর্থাৎ বা দ্যাট ইজ আই ইজ ইকাল টু আর হয়, ঠিক আছে। মানে কি, আপাতন কোণ মানে হচ্ছে আই এবং প্রতিফলন কোণ মানে হচ্ছে আর। এটা তোমরা পিকচারটা দিতে পারো ইচ্ছা করলে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ম্যাথের সলিউশনগুলো দিয়ে দিচ্ছি, আর যেরকম বললাম তোমরা সংবহনটা বাড়িতে পড়ো। আমি কালকে তোমাদের সংবহনের উপরে বলতে পারো একরকম টেস্টই হবে, ঠিক আছে। কতগুলো অ্যান্সার তোমরা করতে পারো, তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।